17 বছর বনাম 31 বছর বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ মাঠে গড়ানোর আগেই বেশ সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়িয়েছে এই সংখ্যাতত্ত্ব। যে ব্যবধান বুঝিয়ে দিচ্ছে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের মানসিকতার একই সাথে সাহসিকতার তফাৎটা। ভাগ্যক্রমে বাংলাদেশ সফরে আসা ডাচদের স্কোয়াড লক্ষ্য করুন। দলে সর্বকনিষ্ঠ ব্যাটার 17 বছর বয়সী সেড্রিক ডি ল্যাং ঘরোয়া ক্রিকেটে ভালো করায় তাকে নিয়েই বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। আর এশিয়া কাপের জন্য বাংলাদেশ কল করেছে 31 বছর বয়সী নুরুল হাসান সোহানকে। সাথে সাইফও আছেন। দুজনের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই, তবে প্রশ্নটা হলো ডাচরা তারুণ্যে যে ভরসা দেখাতে পারছে সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে আছে, কেন সেড্রিকরা উঠে আসছে আর টাইগারদের পাইপলাইন হাতড়াতে হচ্ছে। আজকের দিন পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শঙ্কা তো আছে, কি হবে যদি এই আনকোরা টিমের কাছে আপসেট পেতে হয়, কি হবে যদি ওদের 17 বছর বয়সী ক্রিকেটার আমাদের 30 পেরোনোদের লজ্জা দেয়। অবশ্য লিটন দাস গতকালই বলে দিয়েছেন বাংলাদেশের এর আগেও অনেকের কাছে হেরেছে। টি-20তে ছোট দল বড় দল বলে কিছু নাই, তাই স্বাভাবিকভাবে কৌতূহল জাগে বাংলাদেশের ক্যাপ্টেন কি আগেই ডিফেন্সিভ পজিশনে চলে গেলেন কিনা, আগে ভাগেই কি কোনো জাস্টিফিকেশন তিনি তৈরি করছেন কিনা। এই সব বিষয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইবান অন্ত। আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা লিটন দাস সেকালকে প্রেস কনফারেন্স শুনছিলাম, তিনি খুব মজার সুরেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন অ্যাজ ইউজুয়াল। তিনি যেভাবে কথাটা বললেন আসলে যে এর আগেও বাংলাদেশ অনেক কাছে হেরেছে, হারতেই পারে, আসলে কি এগুলো বলা এখন মানে আমাদের পক্ষে সঠিক কিনা সামনে এশিয়া কাপ এবং যে ডাচদের বিপক্ষে আমরা খেলছি তারা একটা সহযোগী দেশ। আপনি যদি কোট আনকোট চিন্তা করেন, মানে নেদারল্যান্ডসের কোচ ক্যাপ্টেন যেটা বলেছেন স্কট এডওয়ার্ডস, যে আমরা তো জিততে এসেছি এবং টি-20তে যে কোনো দলকে হারাতে পারে, এটাকে এক পাশে যদি সরিয়ে রাখেন, লিটনের এই বক্তব্যটাকে যদি আবার যেটা আপনি বললেন মাত্রই যে বাংলাদেশ তো হারতেই পারে, তাহলে ডেফিনেটলি কোট আনকোটে আসলে এটা একটা বড় প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়ায় যে বাংলাদেশ কি আসলে ডিফেন্সিভ কিনা। বাট আপনি যদি পুরো প্রেস কনফারেন্স দেখেন, আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন লিটন মিডিয়ার সামনে এখন অনেক বেশি পরিণত। মানে এই লিটনকে আমরা ক্যাপ্টেন্সিতে দেখেছি অনেক বেশি হজবরল করছেন, গণমাধ্যমের সামনে উল্টাপাল্টা বকছেন বা বলছেন। ক্যাপ্টেনের দায়িত্বটা আসলে অনেক বড়। আপনি মাঠে গিয়ে যখন দলকে লিড করবেন, এটা যেমন একটা ক্যাপ্টেন্সি, তেমনি গণমাধ্যমের সামনে কথা বলাটাও একটা ক্যাপ্টেন্সি। সেই জায়গায় লিটন এখন অনেক বেশি আমার মনে হয় যে পরিণত হয়েছেন এবং ডিফেন্সিভই খেলেছেন, হয়তো সেটা কথার ক্ষেত্রে বলেছেন। এখানে প্রেশারটা কিন্তু আসলে পার্থ অন্য। প্রেশারটা হচ্ছে যে আপনাকে জিততেই হবে, এটা হচ্ছে একটা প্রেশার। আর একটা প্রেশার হচ্ছে আপনি এমন একটা দলের বিপক্ষে খেলছেন যে দলের বিপক্ষে আপনার টিমটাকে আপনার ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আপনি ঝালাবেন, আসলে ঝালিয়ে দেখবেন কোন জায়গাটাতে। আপনার জায়গা হচ্ছে এখানে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে। নুরুল হাসান সোহান প্রায় 2 বছর বা তারও বেশি সময় ধরে দলের সাথে নেই, মানে খেলতে পারছেন না। টি-20তেই তাকে আমরা দেখি, আমাদের কাছে মনে হয় যে এই ফর্মেটটাতেই মনে হয় সোহান কোথাও না কোথাও নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন। সো সোহান যে পারফরমেন্স করেছেন গেল 1-1.5 বছর ধরে, সেটা ডিপিএল হোক, সেটা বিপিএল হোক, সেটাই যে মাত্র টপ এন্ড টি-20 হোক, সবখানেই তার পারফরমেন্সটা আলাদা করে চোখে পড়েছে বিকজ অফ দ্য স্ট্রাইক রেট। আমি আবারও বলছি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্রাইক রেট না, তিনি ডোমেস্টিক খেলেছেন এবং এগুলো টুকটাক খেলেই নিজের জায়গাটা পাকা করেছেন। অ্যাট দ্য সেম টাইম অন্যান্যরা ভালো পারফর্ম করেননি। আর একটা হচ্ছে সাইফ। আমি যদি মনে করি যে এই টিমের এক্স ফ্যাক্টর, সেটা সাইফ হতে পারেন এবং এই পিকটা মনে হয় খুব ভালো হয়েছে বাংলাদেশের নির্বাচকদের। কারণ সাইফের কাছ থেকে 2টো ওভার যদি আপনি এক্সট্রা পান, এইটা বাংলাদেশের জন্য খুব নেসেসারি। বাংলাদেশ যেটা কখনোই পায় না, যে একটা ব্যাটার সে এসে চট করে 2টো ওভার বল করে দিয়ে যাবে। সাচ অ্যাজ আপনি যদি ইন্ডিয়ার টিমটাকে ধরেন, যে হার্দিক পান্ডিয়া যখন থাকেন দলে, অটোমেটিক্যালি একটা স্ট্রাইক বোলার থাকে এবং একটা হার্ড হিটার ব্যাটার থাকে। বাংলাদেশের এই লসটা সবসময় থাকে যে আমাদের আসলে একটা ব্যাটার নেই যে এসে 2টা বল করে দিয়ে চলে যাবে। আপনি কি শামীম পাটোয়ারিকে বলার হিসেবে কাউন্ট করবেন? তিনি 2টা ওভার করবে, এটাকে আপনি আশা করতে পারেন? কিন্তু সাইফ যেহেতু রেগুলার বোলিং করছেন, এখানে 2টা ওভার এবং সাইফের ব্যাটিংয়ের ধরনটা, লাস্ট 1 বছরের নিজের অ্যাপ্রোচটা, তার স্ট্রাইক রেটটা, সব কিছু মিলে সাইফের ইনক্লুশনটা একটা বাড়তি বাংলাদেশের জন্য সুবিধা আমার মনে হয়। তবে দিন শেষে আপনি যেটা বলছিলেন বা আমি যেটা রিপোর্টে দেখছিলাম, নেদারল্যান্ডস এমন একটা দল এবং বাংলাদেশে এমন একটা দল যাদের পচা সময়কে পা কাটার আসলে খুব বেশি, মানে আমি খুব একটা অবাক হব না যদি এটা আসলে কেটে যায়। আরেকটা বিষয় লক্ষ্য করলাম আমরা, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস টিম একজনকে নিয়ে এসেছে ব্যাটার, যার বয়সটা 17, একেবারে টিনেজ, সেড্রিক ডি ল্যাং। আমরা দেখতে পাচ্ছি এখন বিশ্বজুড়ে, বিশ্বের বিভিন্ন দেশে এরকম উঠতি তারুণ্যের একটা আমরা আধিক্য দেখতে পাচ্ছি। ভারতে আমরা সূর্যবংশীকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আরেকজনকে, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা এরকম কাউকে পাচ্ছি না। একজনকে পেয়েছিলাম জিশান আলম, টপ এন্ড টি-20 দারুণ করেছে, বাট তাকে আমরা নেইনি, হয়তো তাকে আরো পরিণত হওয়ার সুযোগ দিচ্ছে আমরা। বাট কথা হচ্ছে কেন আমরা সাহসটা দেখাতে পারছি না তাদেরকে দলে নেবার জন্য? তার আগে আপনাকে তো মানে এই ধরনের প্লেয়ারকে ডোমেস্টিক থেকে পিক করতে হবে। ধরেন আপনি এই যে সেড্রিক ডি ল্যাং এর কথা বললেন, সেড্রিক ডি ল্যাং আন্ডার-19 লেভেলে 100 মেরেছেন। আমি পড়ছিলাম একটা আর্টিকেলে যে 13 বলে 45 আছে স্পেনের এগেনস্টে।
তো এই ধরনের ইনিংসগুলো একটা তরুণ প্লেয়ারকে বাড়তি উদ্দীপনা দেয়। গতকালও মনে হয় ক্যাপ্টেন আলাদাভাবে তাকে নিয়ে কথা বলেছেন যে উই আর ভেরি এক্সাইটেড যে এরকম ইয়াং একটা ছেলে রয়েছে এবং মাত্র 17 বছর বয়স তার। সূর্যবংশীর কথা আপনি বলছিলেন, আমাদের দেশে তো এরকম উদাহরণ নেই যে আসলে বিপিএলে বা আমাদের কোনো ডোমেস্টিক টি20-তে দারুণ পারফর্ম করেছেন এবং যাকে নিয়ে আলোচনা হচ্ছে। জিসানের কথা বলেছেন আপনি, খুব দুর্দান্ত পারফর্ম তো জিসান আসলে করেননি। তার আগে পাইপলাইনে থাকতে হবে, আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই। সো নতুন চমকের চেয়ে বড় কথা হচ্ছে পাইপলাইনে প্লেয়ার প্রডিউস করা। আর এই মুহূর্তে আপনি তো আসলে আমাদের দেশের ক্রিকেটটা তো ধরেন এখনই আমি ওই ইনজেকশন দিয়ে দিলাম, এখনই আমাকে আউটপুট দিয়ে দিতে হবে যে আমি সুস্থ হয়ে গেছি ভাই, অথবা আমি এখন ভালো, কারণ আমার ইনজেকশন চলে আসছে। ওই জুলিয়ান উড চলে এসেছে, এখন তো 4 ছক্কা মেরে দিতে হবে। ইটস নট দ্যাট ইজি। মানে জুলিয়ান উডকে আপনি নিয়ে আসলেন 2-3 দিন পাওয়ার হিটিং শিখিয়ে দিলেন, আর বাংলাদেশের প্লেয়াররা যারা পাওয়ার হিটিং করে না, যাদের মাসেল পাওয়ার নেই, যারা দেখতে একটু খর্ব খায়, তারা এসে আপনাকে 4 ছক্কা মেরে দেবে। এত সহজ নয় টি20টা, এটা দীর্ঘদিনের কালচার প্রসেস। এটা দিয়ে যেতে হলে বাংলাদেশকে এই সিরিজে দেখাতে হবে যে জুলিয়ান উড যে এসছেন আসলে এটার ইম্প্যাক্টটা কতটুকু। কাজটা খুবই কঠিন, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। জুলিয়ান উডের কথা বলছেন, তিনি যেটা আসলে করতে যাচ্ছেন, আমরা দেখতে পেয়েছি প্রেস কনফারেন্সে জাকির আলী অনেক তিনি বলেছিলেন যে যেটা আউট হতে পারতো সেটা যাতে 6 হয়ে যায়, সেই মানে মন্ত্রটা আসলে জুলিয়ান উড তাদেরকে দিচ্ছেন। যেটা আসলে যে 6টা হতো সেটা যাতে আরও 4-5 মিটার দূরে যে বলটা পড়ে সেই টেকনিক তিনি শেখাচ্ছেন। আসলে এটা বুমেরাং হয়ে ফেরার চান্স কতটা? আমি মারতে গেলাম 4-6, ভাবছি যে এটা 6 মিটার বেশি যাবে, উল্টো ক্যাচ আউট হয়ে গেল। বাংলাদেশের মানে বাউন্ডারি লাইন আর আবুধাবি বাউন্ডারি লাইন তো সেম না, হতে পারে বেশ কম তো হতে পারে। যেটা আমরা সিলেটে প্র্যাকটিস করে গেলাম, ওখানে যে দেখলাম ক্যাচ হয়ে যাচ্ছে। তো এটা আসলে বুমেরাং হবার চান্স কতটা এশিয়া কাপে? না, হতেই পারে। এটা যদি হয় তাতে কি খুব বেশি অবাক হওয়ার সুযোগ থাকবে যে বাংলাদেশের প্লেয়াররা বিগ হিট করতে গিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে টপ উইকেট পড়ে গেছে? দেখেন লিটন কত বছর ধরে ক্রিকেট খেলে, ইটস বিন অলমোস্ট 10 বছরের মতো। আমি যদি আমরা যাদেরকে ইয়াং মনে করি, সৌম্য সরকারের কথা একবার চিন্তা করেন, খুব ইয়াং লাগে আমাদের চোখে। কত বছর ধরে ক্রিকেট খেলছেন? অলমোস্ট 10 ইয়ার্স, অলমোস্ট 8 ইয়ার্স। তো এত বছর ধরে যারা খেলছেন এদের খেলা না একটা প্যাটার্ন আছে পার্থ। এবং আপনি চাইলেই জুলিয়ান উড কেন, আপনি সচিন টেন্ডুলকারকে নিয়ে আসেন, আপনি রাহুল দ্রাবিড়কে নিয়ে আসেন, যারা বিশ্বের বাঘা বাঘা কোচ রয়েছেন, মাইক হেসনকে নিয়ে আসেন, কি হবে? মানে এসে কি পাল্টে যাবে? প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে? এই প্যাটার্ন চেঞ্জ করতে হলে তো সময় লাগবে। 10 বছর ধরে ক্রিকেট খেলার একটা প্যাটার্ন, সেই প্যাটার্নকে হঠাৎ করে জুলিয়ান উড এসে 4 ছক্কা শিখিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। জুলিয়ান উডের যেমন কাজটা হচ্ছে যে তিনি যে টোটকাটা নিয়ে এসছেন সেটা প্লেয়ারদের ভেতরে দেওয়া, ঠিক প্লেয়ারদেরও সেটা রিসিভ করার ক্ষমতা থাকতে হবে। সো আমি মনে করি যে জুলিয়ান উডের ইনক্লুশনটা আনফর্চুনেটলি হয়েছে নেদারল্যান্ড সিরিজের আগে, এবং উই আর ভেরি আনফর্চুনেট যে ভারতের সাথে আমাদের সিরিজটা হচ্ছে না। যদি হতো, বাংলাদেশের এশিয়া কাপের একটা ক্লিয়ার পিকচার থাকতো। খুবই ডিফিকাল্ট হতো সিরিজটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ জিততে পারতো না হারতে পারতো সেটা আমরা জানি না, বাট যেহেতু ভারতের সাথে খেলা, আমি ধরে নিচ্ছি যে হারার চান্সটা বেশি। বাংলাদেশের একটা পরিষ্কার চিত্র থাকতো যে আমি এশিয়া কাপের আগে আসলে এই জায়গায় রয়েছে, এশিয়া কাপে আমার দৌড়টা এর বেশি হওয়া উচিত না, বা আমি এই জায়গাগুলো নিয়ে কাজ করবো। নেদারল্যান্ডসের বিপক্ষে হওয়ার কারণে যেটা হয়েছে, জুলিয়ান উডের ইনক্লুশনে এখন আসলে পারফর্ম করে দেখাতেই হবে। এবং আপনি যদি দেখেন নেদারল্যান্ডস টিমে দুটো বড় তাদের প্লেয়ার আসেনি, এমন সব প্লেয়ার এসেছেন যারা 2021 সালের পর খেলছেন, 2019 সালের পর জাতীয় দলে ফিরেছেন। সো এই নেদারল্যান্ডস টিমটাও তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায় কোনো কারণে, এবং সেটা যেহেতু এশিয়া কাপের ঠিক আগে, কারণ 8 বা 9 তারিখে এশিয়া কাপ শুরু হচ্ছে, বাংলাদেশের জন্য সিচুয়েশন উড বি ভেরি ডিফিকাল্ট। অবশ্যই আমাদের হাতে আরেকটা প্রতিবেদন ছিল নেদারল্যান্ডসের প্র্যাকটিস নিয়ে, আমরা সেটা আসলে আর দেখছি না, আমরা আসলে সেটা আলোচনাতেই নিয়ে আসছি। সেটা হচ্ছে গতকালকে নেদারল্যান্ডস টিম প্রথমবারের মতো প্র্যাকটিসে নেমেছিল, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টিতে আসলে তাদের সেই প্র্যাকটিসটা হয়নি। তারপরেও তারা আসলে বাংলাদেশকে হারানোর জন্য কথা বলছে। কথা হলো, এই নেদারল্যান্ডসের কিছু কি আসলে হারানোর আছে কিনা, বা বাংলাদেশ যদি কিছু হারায় সেটা আমাদের কতটা আসলে পরবর্তীতে খেসারত দিতে হবে, মানে কাদের হারানোর পাল্লাটা আসলে বেশি ভারী? আমি আপনার এই প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু টেনে নিয়ে আসে এটা ব্যাপার যে গতকাল লিটন এটাও বলেছেন যে দুবাই বা মানে ইউএইর ওয়েদারের সাথে সিলেটের ওয়েদারের নাকি অনেক মিল রয়েছে। একটা হলো আমি ভেবে নিলাম মিল রয়েছে, আরেকটা হচ্ছে যে ওই ইউএইতেই ওখানে আফগানিস্তান এবং পাকিস্তান একটা ট্রাইনেশন সিরিজ খেলবে। তো ওদের প্রিপারেশনটা চিন্তা করেন, যে এখানে এশিয়া কাপ হবে ওখানেই খেলছে ওরা, ওদের আর ওরকম ওয়েদার লাগছে না, সেম ওয়েদারে তারা খেলবে। এবং আফগানিস্তান উইল গেট এনাফ মানে প্র্যাকটিস সেশন বিফোর দ্য টুর্নামেন্ট। সেটা পাকিস্তানের সাথে তাদের ম্যাচ থাকবে, পাকিস্তানেরও সেম আফগানিস্তানের সাথে ম্যাচ থাকবে, বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের সাথে। এখানে কিন্তু আপনার মানে মনস্তাত্ত্বিক লড়াইয়ে অনেকখানি বাংলাদেশ পিছিয়ে। আর নেদারল্যান্ডসের হারানোর কিছু নাই,
নেদারল্যান্ডস মানে এই 3টা ম্যাচও যদি হারে, নেদারল্যান্ডসের একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে তারা ফাইট করবে বাংলাদেশের সাথে। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের যেই সয়েলটাতে, যেই মাঠে সবচেয়ে বেশি রান হয় সেটা হচ্ছে সিলেট, এবং সিলেটের ওখানে বাংলাদেশ ট্রাই করবে অ্যাটলিস্ট যে আমরা, বাংলাদেশ তো আসলে কদাচিৎ 200 করে T20-তে, এবং আমরা তো আরব আমিরাতের সাথে এই বছরের সিরিজে দেখেছি যে অলমোস্ট মনে 200 করেও হেরেছে বা ক্লোজ টু 200 সেই ম্যাচও বাংলাদেশ হেরেছে। সো বাংলাদেশের টার্গেটটা মানে ওটাই থাকবে যে ঠিক আছে, নেদারল্যান্ডসের এগেনস্টে যেহেতু অনভিজ্ঞ বোলিং অ্যাটাক এবং আমাদের থেকে কম শক্তিশালী দল, আমরা তাদের সাথে 200 করব অথবা 200 চেস করব। নেদারল্যান্ডস আমার মনে হয় যে তাদের সর্বোচ্চটাই দিবে, কারণ তাদের সামনে এমন কিছু নেই, তারা বিশ্বকাপের প্রিপারেশন নিচ্ছে, এবং বিশ্বকাপটা কালকে না, এশিয়া কাপটা যেমন আমরা বলতে পারি যদি একদিন পরে এশিয়া কাপ। সো তাদের পরীক্ষার এমন কিছু নেই। নেদারল্যান্ডস উড বি ভেরি কাম, এবং খুবই প্রথমবার বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ, তারা জানে যে তাদের নিজেদেরকে রিবিল্ড করতে হবে। পরীক্ষা বাংলাদেশের, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার জন্য পরীক্ষা। আপনি বাংলাদেশ দলের যদি স্ট্রাইক রেট দেখেন, 130-এর উপরে স্ট্রাইক রেট নাই, যেখানে বাবর আর রিজওয়ানের স্ট্রাইক রেট 130 ছুঁই হওয়ার পরও তাদের দলে জায়গা হয় না, এবং এত ক্লাস প্লেয়ার যাদের দুইজনের রেকর্ড রয়েছে পাকিস্তানকে অনেকগুলো ম্যাচ জেতানোর তাদের জুটির মাধ্যমে। সো এত বড় প্লেয়ারকে পাকিস্তান ফেলে দিচ্ছে, রাখছে না এশিয়া কাপ কেন, T20 ফরম্যাটে রাখছে না, সেখানে বাংলাদেশের প্লেয়ারদের 130ই নাই, যেখানে বাংলাদেশের প্লেয়ারদের 130, 120, 22 তুলতেই যান বের হয়ে যায়। সো আমার মনে হয় যে ধরেন বাংলাদেশের যে ক্লিয়ার চিত্রটা থাকার কথা বিফোর দ্য এশিয়া কাপ, সেটা বাংলাদেশ আসলে নেদারল্যান্ডসের সাথে খেলে পাবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারিশমা দেখানোর একটা বড় জায়গা নেদারল্যান্ডস হতে পারে। আপনি লিটন দাস, আমি যদি লিটন দাস হতাম এবং আমি যদি মানে টপ 3-এ খেলতাম এগেনস্ট নেদারল্যান্ডস, আমি তো 3 ম্যাচের মধ্যে একটাতে সেঞ্চুরি মারতামই। এইটাই তো কনফিডেন্সের জায়গা। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলতে কি বোঝা? যেমন আমরা দেখতে পেয়েছি টপ এন্ড T20 বাংলাদেশ ফ্লপ করেছে, সেখানে জিশান ভালো করেছেন, আফিফ হোসেন ধ্রুব তিনিও আসলে কয়েকটা ম্যাচে খুব ভালো করেছেন, বাট স্ট্রাইক রেট আসলে 100-এর কাছাকাছি ছিল। সো রান করতে পারেই কি আসলে এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে ভালো শো অফ হচ্ছে, সেটাকে আমরা বলতে পারবো কিনা, মানে ইম্প্যাক্ট যদি ম্যাচে না থাকে? সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উইকেটটার উপর, যে উইকেটটা আসলে, যেমন আপনি আফিফের কথা বলছিলেন, 3টা ম্যাচে 40+ করেছে, ডিপেন্ড করেছে কোনটাতে আসলে কিভাবে স্ট্রাইক রেট করেছেন। এখন এমনও তো হতে পারে যে আসলে স্ট্রাইক রেট 100, কিন্তু ম্যাচের ইম্প্যাক্টে ওই 100 স্ট্রাইক রেটে আসলে উনি যে রান করেছেন 40-50, ওটা ইট ওয়াজ অ্যামেজিং। বা এইখানে আসলে ওই 100 স্ট্রাইক রেটে ব্যাট করলে হবে না, সিলেটে আপনার স্ট্রাইক রেট আসলে 150 হওয়া উচিত আমি মনে করি এগেনস্ট নেদারল্যান্ডস। এবং দিস ইজ দ্য হাই টাইম যখন বাংলাদেশের ব্যাটারদের নিজের আসলে মানে লেভেল টেভেল সব কিছু বাদ দিয়ে একটা বার থাকে সবার আসলে, পারতো বুঝছেন যে ওই এতটুক করেছি, এবার আমি আমার নিজের যোগ্যতাকে ছাড়িয়ে আসলে আমি হায়েস্ট সীমা রেখে যেতে চাই। আমার মনে হয় বাংলাদেশের ব্যাটার যারা টপ 4-5 রয়েছে, তাদেরকে ওই বারটা ভেঙে নেদারল্যান্ডসের এগেনস্টে বড় পারফর্ম করা উচিত। এটা এই জন্য বড় হৃদয় নিয়ে খেলতে হবে, ওটা চিন্তা করতে হবে না যে এশিয়া কাপের মূল 11-তে থাকবো কিনা, খেলতে হবে হৃদয় দিয়ে যে আসলে আমার যোগ্যতা রয়েছে এবং আই হ্যাভ টু পারফর্ম। অবশ্যই যে সাহসটা আসলে নেদারল্যান্ডসের পক্ষে দেখানোটা সহজ হবে, বাংলাদেশ আসলে আশা করছি সেই সাহস তারাও দেখাবে এবং সফল হবে। অনেক ধন্যবাদ তাই বরন্ত আমাদের সাথে থাকার জন্য।